সারাদিন বাসায় কাটিয়ে দিলাম। বাবা মাও নেই, বাসাটা কেমন যেন খালি খালি লাগছে। বিকেলবেলা বাসা থেকে বের হতে দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে। কিরে, তুই এখানে? কেন আসতে পারি না? আরে ধুর, সেটা না। এই সময় তুই তো এদিকে আসিস না, সেজন্য জিজ্ঞেস করলাম। তোকে অনেকবার কল দিচ্ছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আচ্ছা, ভিতরে আয়। তারপর আয়মানকে নিয়ে বাসার ভিতরে চলে গেলাম। কিরে, কাউকে দেখছি না যে? আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আর তোর বউ? ও ওর বাপের বাড়ি চলে গেছে কেন? আমার সাথে ঝগড়া করে। তুই আবার কি করলি? তারপর আমি পুরো ঘটনাটা ওর কাছে শেয়ার করলাম। তো এখন কি সিদ্ধান্ত নিলি? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? এখনো কোনো কিছু চিন্তা করিনি। যেটা ভালো মনে হয় সেটা কর। হুম। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়মান চলে গেল। মাগরিবের পরে আর বাসায় আসিনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজেই নিজে বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না রে। তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করব বল? এত অল্প টাকা বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা পেটে ভাত পড়ে না, শুধু পানি আর এক টুকরো পাউরুটি ছাড়া। জানিস ভাই, আমি 2টা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ ইচ্ছা সব বিসর্জন দিয়ে দিছি। নিজের কম্পিউটার, মোবাইল, ঘড়ি সব কিছুই বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই, দোষটা আমারই। আমি ওদের কাউকে ঠিকমতো সুখে রাখতে পারছি না। কি করব বল? এত কাজ করে বাসায় এসে আমায় ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে আমার যত্ন নিক। কিন্তু দেখ, কপালটা এতটাই খারাপ যে এই সামান্য চাওয়াটুকু আল্লাহ পাক রাখলো না। ভাই, তুই আমাকে মাফ করে দিস। আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরও কিছুক্ষণ কবরের পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা, তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাও খোলা। দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আব্বু, কখন আসছো? তার আগে বলো, আমার মেয়ে কোথায়? কি হলো, কথা বলছিস না যে? ও ওর বাপের বাড়িতে গেছে। অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আরে আজব, আমি কেন পাঠাবো? ও নিজেই চলে গেছে। অবন্তী আমাদের সবকিছু বলেছে, যা মেয়েটাকে নিয়ে আয়। নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে নিজে থেকে গেছে, আবার নিজে থেকে আসবে। এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তুই তো ওই বাড়িতে যাসিনি, এখন যা। এখন গেলে আসবো কখন? তোকে কি একবারও বলেছি এখন চলে আসতে? যখন ভালো লাগবে তখন আসবি, পারলে 2 দিন থেকে আয়। ওখানে 2 দিন থাকি, আর আমার এইদিকে চাকরিটা চলে যাক। কি আর করার। রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। আরে বাবা তুমি, আসো আসো ভিতরে আসো। আমি ভিতরে গেলাম। শ্বশুরও বেরিয়ে আসলো। সালাম দিলাম। কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমের কাছে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে আছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এভাবে হাসতে দেখেছি।
এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত না উচিত হবে কি না ভাবতেছি। রুমের বাহিরে দাঁড়িয়ে রইলাম। কেউ একজন আমাকে দেখে ফেলেছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই করে ডাকতে শুরু করলো। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হবার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে। তারা বলেছে সেই জন্য এসেছো, নিজে থেকে তো আর আসোনি। আমি তোমাকে প্যারা দিই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলেছি। সরি, আমি যেতে পারবো না। কেন? এমনিতে তুমি অনেক কিছু করেছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব এমন সময় অবন্তীর আম্মু এসে খাওয়ার জন্য ডেকে গেল। অবন্তী তখন বলল, খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যেই এত আইটেম! জামাই আদর আসলে অনেক মজার, কিন্তু আমার মধ্যে অন্য চিন্তা ঘুরতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি সোফায় উঠে চলে গেলাম। তুমি খাটে ঘুমাও, আর আপনি? আমি সোফায় ঘুমাবো। দরকার নেই, আপনি খাটে ঘুমান। সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন। আমি আপনাকে বাসায় দিয়ে আমাকে আবার কাজে চলে যেতে হবে। তোমারে বলছি না আমি যাব না। যাবেন না মানে? যাব না মানে যাব না। তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দাম নেই? সকালে রেডি থাকবেন। বললাম তো আমি যাব না। ধুর, না গেলে নাই, এত অনুরোধের কিচ্ছু নাই। দেখি কয়দিন না গিয়ে থাকতে পারে। আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিচ্ছু না বলে চলে গেলাম। বাসায়ও গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলা বাসায় গেলাম। আব্বু আম্মু দুজনেই আমার উপর ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না, কিছু বলবা নাকি? অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে, ও কিছুদিন ওখানে থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর চলে আসবে। সেটা আমাকে বললেই তো পারতো। আচ্ছা শোন, বলো। অবন্তীর কোনো ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। তোমাকে কে বললো? সে নিজেই বলেছে, তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কাজে যাওয়ার আগে টিউশন নিতে গেলাম। পড়ানো শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাহিরের একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়। বাসের জন্যই অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পেছন থেকে ঠেলতেছি। রাতের বেলা বাসায় আসলাম। দরজা টোকা দেওয়ার একটু পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি